Hello everyone, this is Tahmidur Rahman, and today I have with me Mr. Barrister Hafizur Rahman Khan, who is the managing partner of Counsels Law Partner, and welcome to the first episode of Ask Tahmidur CLP Show. And today we're going to talk about divorce issues in Bangladesh. এখন বাংলাদেশে divorce সম্পর্কে স্যার যদি আপনি কিছু বলেন। Thank you, Dhaka. Divorce is a big concern nowadays in Bangladesh. আমাদের কাছে এত কোয়ারি আসে, প্রত্যেকটা দিন মানুষ ডিভোর্স সম্পর্কে জানতে চায়। ডিভোর্স দেওয়া যাবে কিনা, কিভাবে দেওয়া যাবে, দিলে কি হবে। অবভিয়াসলি অ্যাজ এ ল ফার্ম হিসাবে আমরা কখনো কাউকে ডিভোর্স দিতে এনকারেজ করি না। অ্যান্ড অ্যাট ফার্স্ট আমরা ট্রাই করি যে কীভাবে এটা রিজলভ করা যায়, কীভাবে একটা সংসার টিকায় রাখা যায়। বাট সামটাইমস অনেক চেষ্টা করার পরেও সম্ভব হয়ে ওঠে না ফ্যামিলিটাকে টিকায় রাখতে। সো দ্যার ইজ নো আদার অপশন, তখন আমাদের ডিভোর্সের দিকে যাইতে হয়। তো অনেকেই একটা কোশ্চেন করে, প্রায়ই একটা কোশ্চেন করে যে আমি ডিভোর্স দিতে চাই। অনেক সময় রাত 12টা-1টা বেজে যায়, হঠাৎ করে ফোন দিয়ে বলে আমি এখন ডিভোর্স দিব। তো তখন অবভিয়াসলি আমরা চেষ্টা করি তাকে শান্ত করার জন্য, যে না কেন দিবেন, এটা না দিলে হয় কিনা, এটা মিউচুয়াল করা সম্ভব হয় কিনা। তখন হয়তো সে বলে যে না আমাকে দিতেই হবে। তো উনি সাধারণত ক্লায়েন্ট জানতে চাই যে প্রসিজিওরটা কি, ডিভোর্স কীভাবে দেওয়া যাবে, কয়ভাবে দেওয়া যাবে। ফার্স্ট অফ অল ডিভোর্স মেইনলি দুইভাবে দেওয়া যায়। সেটা হলো ওয়ান সাইডেড ডিভোর্স, এবং ছেলে অ্যান্ড দ্য হাজব্যান্ড যদি ওয়াইফকে দেয়, অথবা ওয়াইফ যদি হাজব্যান্ডকে দেয়, সেক্ষেত্রে কিছু প্রসেস মেনটেন করতে হয়। প্রসেসটা হলো তাকে একটা নোটিশ দিতে হবে অ্যাট ফার্স্ট। এ ব্যাপারে আপনারা আমাদের সেকশন 7 অফ MFLO মুসলিম ফ্যামিলি অর্ডিন্যান্স 1961 পাবেন। সেটা প্রথমে নোটিশ দিতে হবে। হাজব্যান্ড যদি দেয় তাহলে ওয়াইফের কাছে যাবে, এবং সেম টাইম কনসার্ন সিটি কর্পোরেশনে দিতে হবে নোটিশ। এই নোটিশ দেওয়ার পরে সিটি কর্পোরেশন কী করবে, যেদিন থেকে তারা রিসিভ করবে, সিটি কর্পোরেশন অফ কনসার্ন যদি সিটি কর্পোরেশনের বাইরে হয়, অবভিয়াসলি সেটা চেয়ারম্যানের কাছে যাবে। চেয়ারম্যান কনসার্ন যে সিটি কর্পোরেশনের বাইরে, চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের যে কনসার্ন পার্সন আছে, উনি কী করবে, উনি আবার 3টা নোটিশ ইস্যু করবে। আচ্ছা, যেদিন থেকে রিসিভ করলেন ওই দিন থেকে, যেদিন থেকে তারা আবার একটা নতুন নোটিশ ইস্যু করবে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বোথ দ্য পার্টিস টু কাম ফরওয়ার্ড, যে তোমরা আসো অ্যান্ড উই ক্যান রিকনসাইল, যে আসলে প্রবলেমটা কি, যদি সম্ভব হয় যে আমরা সমাধান করতে পারি কিনা। নোটিশটা অ্যাজ পার আইন অনুসারে লাইক 1st of January যদি একটা নোটিশ দেয়, তাহলে তারা 2nd of January অ্যান্ড 2nd of February অ্যান্ড দেন 1st of March, আমাদের প্রতি মাসে একটা করে নোটিশ দেবে। 1st January থেকে মার্চ পর্যন্ত এক্স্যাক্টলি 3 মাসে একটা করে। At the same time, the notion behind this, যে 3 মাসের একটা ইদ্দতের একটা ব্যাপার আছে অ্যাজ পার মুসলিম ল অনুসারে, যে ইদ্দতের যে বিধানটা আছে, at the same time ইদ্দত পালন করা হচ্ছে, অ্যান্ড দ্য সেম টাইম আপনার এই যে আমাদের গভর্নমেন্ট কর্তৃক যে একটা প্রচেষ্টা, বলবো সুন্দর প্রচেষ্টা, যে দুই পক্ষকে একত্রিত করে তারা এই ডিভোর্স থেকে যদি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সেই চেষ্টা করা হয়। এখন সিটি কর্পোরেশন সামটাইমস নোটিশ দেয় না, অথবা অনেকেই পায় না, হোয়াট এভার ইট ইজ, বাট 3 মাস পরে দে ইস্যু এ অর্ডার শিট, যে তারা বলে যে নো পার্টি অ্যাপিয়ার, অথবা তারা মিউচুয়ালি সম্পর্ক করা হয়নি, তারা একটা অর্ডার শিট দেবে। এই অর্ডার শিটের পরে, এই অর্ডার শিট আপনার কাজী অফিসে দেওয়ার পরে কাজী অফিস ইস্যু ডিভোর্স সার্টিফিকেট। হ্যাঁ, সো দিস ইজ দ্য নর্মাল প্রসেস। আর আরেকটা বিষয় হলো যে আমি মিউচুয়াল ডিভোর্সের কথা বলছিলাম, যে মিউচুয়াল ডিভোর্স এই ক্ষেত্রে বোথ দ্য পার্টিস নো যে আমরা ডিভোর্স দিব। সো সেই ক্ষেত্রে আর নোটিশের প্রয়োজন নেই। নোটিশের কারণ দুজনকে তো মিউচুয়ালি হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম মিউচুয়াল ডিভোর্সের একটা কনসিকুয়েন্স হলো ইউ ক্যান নট ক্লেম আফটারওয়ার্ডস ডিভোর্স, কারণ একটা এগ্রিমেন্ট হচ্ছে, ওই এগ্রিমেন্টে সব কিছু লেখা হচ্ছে, লাইক ডাওয়ার মানি। হ্যাঁ, ডাওয়ার মানি যদি মিউচুয়াল ডিভোর্স হয়, তাহলে কিন্তু আপনি ডাওয়ার মানি পরে ক্লেম করতে পারছেন না। হ্যাঁ, সো দিস ভেরি ইম্পর্টেন্ট
when you যদি কোনো ক্লায়েন্ট মিউচুয়াল ডিভোর্সে আগ্রহী হয় তাহলে তাদের এটা কনসার্ন তাদের চিন্তা করতে হবে যে মিউচুয়াল ডিভোর্স হলে তারা কিন্তু পরে আর কোনো কিছু ক্লেম করে। সো হোয়াট এভার ইউ ওয়ান্ট from your husband or your wife, of course এটা this needs to be settled, একটা এগ্রিমেন্ট হবে। আচ্ছা স্যার, আমাদের সবসময় আমাদের যে একটা প্রশ্ন থাকে বিশেষ করে আমাদের মহিলা ক্যান্ডিডেট কাছ থেকে যে যদি অ্যাজ এ উইমেন একজন মহিলা যখন ডিভোর্স দিচ্ছেন তুমি যদি ডিভোর্স দিয়ে থাকেন তখন কি উনি দেনমোহর পাবেন নাকি পাবেন? থ্যাংক ইউ দাবিদ। বিফোর গোয়িং টু দিস কোশ্চেন একটা বিষয় আমি অ্যাড করি যে ক্লায়েন্টটা অনেক সময় প্রায় একটা কথা জিজ্ঞেস করে যে আমি ডিভোর্স দিব আমার কি কি ডকুমেন্টস লাগবে। আচ্ছা, হ্যাঁ, সো ডিভোর্স দিতে হলে ফার্স্ট অফ অল যে আপনার যে কাবিননামা আছে এই কাবিননামা একটা ফটোকপি লাগবে, বিকজ আপনার যে ডিভোর্স দিবেন অ্যাট ফার্স্ট নিডস টু প্রুভ যে আপনার বিয়ে হয়েছে, তাই না? যে বিয়ে যদি না হয় তাহলে ডিভোর্স দেবেন কিভাবে? এই জন্য তো আপনার কাবিননামাটা আগে শো করতে হবে। আর কাবিননামার সাথে সাথে লয়ারের কাছে গেলে লয়াররা অনেক সময় আপনার একটা এফিডেভিট করেন যে টু কনফার্ম যে উইলিংলি ইউ আর গিভিং ডিভোর্স, সেক্ষেত্রে একটা ছবি দিতে হয় অ্যান্ড আপনার বয়সের একটা ব্যাপার লক্ষ্য করতে হয়। এই জন্য আপনার যেটা হয় যে এনআইডি কার্ডও প্রয়োজন হয়। সো আপনার কাবিননামা ফটোকপি, এনআইডি কার্ড আর দুজন সাক্ষী আর এক কপি ছবি রিকোয়ার্ড টু গিভ এ ডিভোর্স। কামিং টু ইউর কোশ্চেন, যে মেয়েরা অনেক সময় বলে যে আমি ডিভোর্স দিব, মেয়েদের পক্ষ থেকে যে একটা কোশ্চেন আসে যে আমি ডিভোর্স দিলে আমি কি তাহলে আমার দেনমোহর পাবো? দিস ইজ ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। দেনমোহর তো বিয়ের সাথে সম্পর্কিত, দেনমোহর তো ডিভোর্সের সাথে সম্পর্কিত। সো যেই ডিভোর্স দিক না কেন অফকোর্স সে মেয়ে তার এইটা পাবে, দেনমোহর পাবে। দ্যাটস নট ইস্যু অ্যাট অল। সো দেনমোহর ইজ নট ইস্যু, বাট অফকোর্স এইটা চিন্তা করতে হবে যে দেনমোহরের যে লিমিটেশন পিরিয়ড এটা কিন্তু 3 বছর ফ্রম দ্য ডেট অফ ইউর ক্লেম অর ফ্রম দ্য ডেট অফ ইউর ডিভোর্স। সো অনেকেই হয়তো ডিভোর্স হয়ে গেছে, চাই না, অনেক দিন হয়ে যায়, অন দ্য এট দ্য সেম টাইম লিমিটেশন পিরিয়ড পার হয়ে যায়। সো প্লিজ বি কেয়ারফুল যে 3 বছরের যে লিমিটেশন পিরিয়ড এটা যাতে পার না হয়। Okay, so before we deep dive into divorce and stuff, so আমি একদিন বলতে চাই Mr. Baisar Hafizur Rahman Khan, he has been practicing law for more than 15 years, so he is very astute in terms of family law in Bangladesh. So আমরা এখন আরো কিছু প্রশ্ন আছে আমাদের ক্লায়েন্টের কাছ থেকে, আমরা যে প্রশ্ন নিয়ে থাকি ডিভোর্স নিয়ে। তো আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমি যদি ডিভোর্স দেই তাহলে আমি ডিভোর্স সার্টিফিকেটটা কতদিনের মধ্যে এক্সপেক্ট করবো? এইটা ওই যেদিন থেকে সিটি কর্পোরেশন ফার্স্ট নোটিশ ইস্যু করলো সেই দিন থেকে 3 মাস। ইটস ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় মেয়ে অথবা ছেলে যখন ডিভোর্স দেয় তারা যেদিন নোটিশ দিল আদার পার্টিকে সেদিন থেকে ডেট শুরু করে, বাট নো, ডেট উইল স্টার্ট ফ্রম দ্য ডেট when the city corporation will issue the notice. Okay. So this is very important. আরেকটা প্রশ্ন হচ্ছে ধরেন আমরা একটা ক্লায়েন্ট যেটা করে থাকি, আমরা ডিভোর্স দিলাম, আমরা হয়তো আগের মাথায় বা কোনো সমস্যার কারণে দেওয়া হয়ে গেল, এখন যদি ইফ আই ওয়ান্ট টু উইথড্র দ্যাট ডিভোর্স তাহলে এটা প্রসেসটা কি বা এটা আমি করতে পারবো? হ্যাঁ, এটা প্রায়ই ঘটে। যেটা বললাম যে রাত 1টার সময় হয়তো ফোন দিয়ে বলে যে আমি ডিভোর্স। অফকোর্স এটা তো রাগের কোনো সিদ্ধান্ত না, এটা একটা অনেক বড় সিদ্ধান্ত একটা জীবনের জন্য। ছেলে মেয়ে থাকলে সেক্ষেত্রে আরও কয়েকটা জীবনের সাথে জড়িত। সো এটা রাগের কোনো বিষয় না, এটা অনেক বড় একটা সিদ্ধান্ত। যে অনেক সময় রাগের বশবর্তী হয়েও অনেকে ডিভোর্স দেয়, বাট দ্যাট ইজ অপশন টু উইথড্র দ্য ডিভোর্স। সো উইথড্র যেটা ডিভোর্স এই 3 মাসের মধ্যে, মানে যে আমরা যে পিরিয়ডটা বললাম এই 3 মাসের মধ্যে তারা সিটি কর্পোরেশনে যাবে। কনসার্ন সিটি কর্পোরেশনে হাজব্যান্ড এন্ড ওয়াইফ বোথ পার্টিস উইল গো টু সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনে যাওয়ার পরে ওইখানে একটা এফিডেভিট করবে তারা যে ইয়েস উই গেভ দ্য নোটিশ অফ ডিভোর্স, বাট আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছিল দ্যাট হ্যাজ বিন রিজলভ, সো উই ওয়ান্ট উইথড্র দ্য ডিভোর্স। সো সিটি কর্পোরেশনে তারা এফিডেভিট করে এই কথা বলবে, অ্যান্ড দ্য সেম এফিডেভিট তারা কি করবে একটা কপি কনসার্ন কাজী অফিসে, যে কাজী অফিসের মাধ্যমে তারা ডিভোর্স করেছিলেন সেই কাজী অফিসে তারা এটা ইনফর্ম করবে, এবং ওই কাজী যেখানে তারা সাইন করেছিলেন ওইখানে উনি লিখে রাখবে ক্যান্সেল উইথ দ্য অ্যাটাচড অফ দিস, ওই যে আপনার এফিডেভিটের কপিটা ওইখানে অ্যাটাচ করে রাখবেন। সো নেক্সট টাইমে
পরবর্তীতে কেউ বুঝতে পারবে যে না এই ডিভোর্স দেওয়া হয়েছিল, ডিভোর্স হ্যাজ বিন ক্যান্সেল। সো কাজী অফিসও জানলো এবং সিভিল গবেষণা সেন্টার জানলো। আচ্ছা, সো ইটস পসিবল। ওকে। তো ব্যারিস্টার হাফিজ সাহেব, আপনাকে আরেকটা প্রশ্ন যেটা করতে চাই সেটা হচ্ছে, ধরেন অনেক সময় একজন এসে বলে, হাফিজ সাহেব বললেন যে মিউচুয়াল ডিভোর্স থাকে বাংলাদেশে ওয়ান সাইডেড ডিভোর্স থাকে। সো ওয়ান সাইডেড ডিভোর্সে এই প্রশ্নটা মাঝে মাঝে আসে যে আমি তো কোনো ডিভোর্স নোটিস পাইনি অপর পক্ষ থেকে, বা আমি তো কোনো ধরনের লেটার পেয়ে থাকি, তখন কি হবে? তখন কি ডিভোর্স অ্যাক্টিভেটেড হবে কি হবে? আইনের বিধান হলো যে পোস্টাল রুল। আচ্ছা, পোস্টাল রুল, পোস্টাল রুল। সো যদি অ্যাড্রেস ঠিক থাকে, অ্যাড্রেস যদি কাবিন নামে যে অ্যাড্রেস দেওয়া আছে অথবা লাস্ট নোন অ্যাড্রেসে যদি চিঠি পাঠানো হয়, ইট উইল বি অ্যাজিউম যে আপনি ডিভোর্সের নোটিশ পেয়েছেন। আপনি রিসিভ করেন আর না করেন, ইট ডাজ নট ম্যাটার অ্যাট অল। সো দ্য ডেট উইল বি কাউন্টেড। আচ্ছা, সো আরেকটা জিনিস যেটা হয় আমাদের মহিলা ক্লায়েন্টদের কাছ থেকে প্রশ্ন পেয়ে থাকি যে উইমেন রাইটস আফটার মানে আফটার ডিভোর্সে যে মেইনটেনেন্স সংক্রান্ত, যে এই সম্পর্কে মহিলাদের কি কি অধিকার আছে যদি একটু বলেন। হ্যাঁ, অনেকেই বলে, অনেক করুণ কণ্ঠেই বলে অনেক সময় যে এত সহজেই ডিভোর্স হয়ে যাবে, আমার এত বছরের সংসার শুধু একটা নোটিশে কি শেষ হয়ে যাবে? আনফর্চুনেটলি দিস ইজ দ্য ল। এক্ষেত্রে আমাদের কারোরই কিছু করার নেই। সো অনেকেই তখন বলে আমি এখন কি করবো, কি পাবো, হ্যাঁ, আমার তার সাথে সে আমাকে কি দেবে অথবা আমি তাকে কি দেবো ইত্যাদি বিষয়। সো আইনের বিধান অনুসারে সে ডিভোর্সের পরে 3 মাসের ভরণ পোষণ পাবে। আচ্ছা, এখন মেনটেন্যান্স, এখন মেনটেন্যান্সের পরিমাণ নিয়ে অনেক কথা হয়। অনেক সময় আমরা মিডিয়েশনে বসি, তখন অনেকেই বলে যে তার পরিমাণ কত হবে। তো এই পরিমাণটা নির্ভর করবে মূলত এই মেয়ের যে আমি ওয়াইফের নেক্সট ওয়াইফ যেটা, তার লাইফস্টাইল এবং তার এক্সপেন্ডিচার উপর নির্ভর করে তার এই মেনটেন্যান্সটা নির্ধারণ করা হবে। হ্যাঁ, এটা কারণ দ্যার ইজ নো স্পেসিফিক অ্যামাউন্ট এই ব্যাপারে, বাট দ্যাট নিডস টু বি ডিসাইডেড এবং তাদের যে লাইফস্টাইল অ্যান্ড এক্সপেন্ডিচারের উপর নির্ভর করবে। ধন্যবাদ স্যার। সো এতক্ষণ ব্যারিস্টার হাফিজ আমাদেরকে সবকিছু বলবো যে ওয়ান সাইডেড ডিভোর্সে যেসব আমাদের কমপ্লায়েন্সেস মেনটেন করতে হয়। এখন আমরা একটু যদি স্যার মিউচুয়াল ডিভোর্স নিয়ে কিছু জানতে চাই, মিউচুয়াল ডিভোর্সের ডকুমেন্টস কিরকম লাগে, আমাদের ওয়ান সাইডেড ডিভোর্স প্রসেসটা যদি বলেন। মিউচুয়াল ডিভোর্স, হ্যাঁ, মিউচুয়াল ডিভোর্স যেটা বলছিলাম যে মিউচুয়াল ডিভোর্স অলমোস্ট দ্য সেম থিংস, বাট এই ক্ষেত্রে এই দুই পক্ষ দে নো যে তারা ডিভোর্স দিতে যাচ্ছে। সো নোটিশটা এখানে প্রয়োজন পড়ছে না, নোটিশের প্রয়োজন নেই। বাট দুজন সাক্ষী লাগবে। আর যেটা বললাম যে এগ্রিমেন্ট, মিউচুয়াল এগ্রিমেন্ট থাকবে যে রিগার্ডিং দ্য ডাওয়ার অ্যান্ড যদি তাদের ছেলে মেয়ে থাকে তাহলে ছেলে মেয়েগুলো কী হবে, মেনটেন্সের পরিমাণ কী হবে, এই সব বিষয়গুলো আপনার লেখা থাকবে। ওসব দিয়ে আমাদের স্পেসিফিক কিছু প্রশ্ন আছে, আমি বলতে আসতেছি স্যার। বিফোর দ্যাট একটা বিষয়, দ্য ল ইজ নট ভেরি মাচ সার্টেন রিগার্ডিং দিস, যে ইদ্যতের বিষয়টা। এখন ইদ্যত পালন করতে হবে কিনা মিউচুয়াল ডিভোর্সে। সো এই ব্যাপারে লয়ের কোনো কথা আমার চোখে পড়ে নাই যে ল এই ব্যাপারে কোনো স্পেসিফিক কোনো নির্দেশনা আমার জানা নেই। বাট আই সাজেস্ট যে ইদ্যত মিউচুয়াল ডিভোর্স হলেও পালন করা উচিত। আচ্ছা, জি। এরপরে হচ্ছে আমাদের মানে বিশেষ করে যে আমাদের যে পুরুষ মানুষ আছে তাদের ডিভোর্স নিয়ে কিছু স্পেসিফিক প্রশ্ন আছে। যেমন আমি যদি একজন আমার রিপারকাশনস গুলো কি কি, আমার এটা এফেক্ট কি আমি যদি ডিভোর্স দিই। অনেকে আমার বলে যায় যে ভয়ই থাকে যে ডিভোর্স দেওয়ার পর আমার কি কি হতে পারে আমার সম্পর্ক, তখন যদি এগুলো নিয়ে একটু বলেন। এটা আমি বলবো যে এটা ছেলেদের জন্য যে বিগ কনসার্ন অ্যান্ড বিগ কোশ্চেন। হ্যাঁ, বিশেষ করে যারা সরকারি চাকরি করে তারা তো সবসময় ভয় থাকে যে আমি যদি ডিভোর্স দিই তাহলে মনে হয় আমার চাকরি চলে যাবে, আমার জীবন শেষ হয়ে যাবে। এবং মেয়েরাও এটাকে বেশ একটা উইপেন হিসেবে অনেক সময় নাই, অবভিয়াসলি সবাই না, কিছু মেয়ে আছে যারা এটাকে উইপেন হিসেবে নাই যে দাও ডিভোর্স দাও, আমি দেখাবো তোমাকে কি করা যায়। তো সেক্ষেত্রে যেটা করে যে ডিভোর্স যখনই নোটিশ পায় তখনই হয়তো ফার্স্ট নোটিশ পাওয়ার পরে, অথবা মেয়ে যদি কোনোভাবে বুঝতে পারে যে না আমার হাজব্যান্ড আমাকে ডিভোর্স দিতে যাচ্ছে, সেক্ষেত্রে তারা তারা কি করে, তারা অনেক সময় ফেক মামলার দিকে যায়। কি ধরনের মামলা করে, যে আমার কাছে যৌতুক চেয়েছে। কজ অফ অ্যাকশন দেখাবে কখন, ডিভোর্সের নোটিশের আগে, মনে করেন 1 মাস আগে একটা নোটিশ দেখালো, কজ অফ অ্যাকশন দেখালো যে অমুক তারিখে আমার হাজব্যান্ড আমার কাছে যৌতুক চেয়েছে। আর কি মামলা করে,
যে আনফর্চুনেটলি ইটস প্র্যাকটিক্যাল, যে অনেক সময় মেয়েরা ফলস আপনার মেডিকেল সার্টিফিকেট কালেক্ট করে, মেডিকেল সার্টিফিকেট কালেক্ট করে বলে যে আমাকে নির্যাতন করা হয়েছে, তো তারা এই ধরনের মামলা করে। তাহলে প্রোটেকশনটা কোন দিকে? মানে যদি একজন পুরুষ মানুষ যদি ডিভোর্স দিয়ে এরকম ভয় থাকে, তাহলে সে নিজেকে কিভাবে প্রোটেক্ট করতে পারে? It's very tough to say because the law is very strict. Achha. In this case, law is very strict. But court also knows that this is mostly the false cases. Achha. But of course, there is an option to get the bail, and ultimately, এইসব মামলায় তেমন ultimate কোনো result হয় না. Mostly false cases. তাহলে ভয় খুব একটা কারণ নেই। Of course, এখন অনেক সময় হয় কি যে আপনার মামলা করার পরে সমনটা হাইড করে, সরাসরি ওয়ারেন্ট হয়ে যায়। আচ্ছা, সরাসরি হয়তো ছেলে জানেও না যে তার নামে মামলা হয়ে গেছে, হঠাৎ করে দেখলো যে পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে। দ্যাটস দ্য বিগ কনসার্ন। সো এটা বুঝতে হবে যে তার ওয়াইফ কি করছে, তার একটু গতিবিধিও লক্ষ্য করা দরকার। তার মানে বেসিক্যালি সুইফট অ্যাকশন। এক্স্যাক্টলি। তাহলে এরপর হচ্ছে আমরা একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু যেটা আছে সেটা, এটা এই প্রশ্নটা আমরা মাঝে মাঝে পাই যে দেনমোহরের সাথে গহনের যে রিলেশনটা, অনেক সময় দেনমোহরের সাথে অনেকে বলা যে আমি দেনমোহর আমার এত টাকা ছিল, এর মধ্যে বিশেষ করে পুরুষ পক্ষ থেকে বলা হয় যে আমি তোমাকে অলরেডি গহনার টাকা দিয়ে দিয়েছি, তো তোমাকে তোর দেনমোহরের বাকি টাকা দিতে হবে না, বা যতটুকু অংশ আছে ততটুকু এর থেকে কেটে নেবে গহনার টাকাটা। এটা কি যুক্তিসঙ্গত বা এটা কি আইন? এটা কি বলে বাংলাদেশে? আমি এটা আমার জন্য একটা বড় কোশ্চেন। অনেক আগে থেকে আমি যখন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম তখন থেকেই এই কোশ্চেন আমার মাথায় ঘোরে যে দেনমোহর তো এটা মেয়ের সম্পত্তি, মেয়ের সম্পদ, এর চাইতে হালাল সম্পদ আর কোথাও নেই একটা মেয়ের জন্য। কারণ আল্লাহ বলে দিচ্ছে যে তুমি দেনমোহর দাও, এবং সে এটা পাবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে হয়তো যদি 10 লক্ষ টাকা দেনমোহর হয়, ছেলেপক্ষ 5 লক্ষ টাকার গহনা রিসিট এনে দিয়ে বলবে যে 5 লক্ষ টাকার গহনা দিচ্ছে ছেলে, এবং যখন কাবিন নামে দেখা যাচ্ছে যে নিচের অংশে ওই লেখা আসছে যে অর্ধেক উসুল, মানে অর্ধেক পরিশোধ করা হয়েছে। এটা রিয়েলি আমার কাছে মনে হয় যে ইললজিক্যাল এবং ইরেশনাল অ্যাজ ওয়েল। কারণ এই সম্পদ তো হলো এই মেয়ের সম্পদ। এই মেয়ে কি গহনা কিনবে, নাকি ব্যাংকে রাখবে, নাকি দান করবে, এটা কমপ্লিটলি তার স্বাধীনতা। সো সেই ক্ষেত্রে তো একটা ছেলে তাকে গহনা চাপাই দিতে পারে না। অবশ্যই সে যদি তাকে গিফট দিতে চায়, অফকোর্স হি শুড স্পেন্ড ফ্রম হিজ পকেট, তাই না? তো এটা আমাদের সমাজের এই যে ট্রেন্ড, যেটা এই ট্রেন্ডটা পরিবর্তন করা দরকার অবশ্যই। আচ্ছা, এবং আমি ভিউয়ার্সদের আমি বলতে চাই যে যারা এটা দেখছেন, যেসব ছেলেরা বিশেষ করে দেখছেন, তাদের উচিত যে নেক্সট টাইমে তারা এটা চিন্তা করে এরকম অযাচিত কোনো সিচুয়েশন ক্রিয়েট না হয়। এটা আমাদের ছেলেদের ক্ষেত্রে থেকে। হ্যাঁ, আমি আপনাদের কি বলবো যে আপনারা যখন দেনমোহরের পরিমাণ নির্ধারণ করেন, আপনার সামর্থ্য অনুসারে নির্ধারণ করেন, কিন্তু এই দেনমোহরের টাকা দিয়ে গহনা কিনে মেয়ের উপর চাপাই দেওয়া, এইটা কিন্তু একদম ঠিক হবে না। এটা আমি আপনাদেরকে এনকারেজ করবো, রিকোয়েস্ট করবো যে এইভাবে তাকে এই গহনা চাপাই দিয়ে দেনমোহরের অংশ কেটে নেওয়া ঠিক হবে না। আপনারা এটা একটু কনসিডার করবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এতক্ষণ আমাদের ব্যারিস্টার হাফিজ সাহেব ফ্যামিলি লতে স্পেসিফিকলি ডিভোর্স নিয়ে আপনাদের যত ধরনের প্রশ্ন ছিল সব প্রশ্নের উত্তর দিলেন। আর যদি কোনো আপনাদের আরও প্রশ্ন থেকে থাকে আপনারা সেগুলো কমেন্ট বক্সে দেন, আমরা পরের এপিসোডে আমরা নিশ্চয়ই ডিভোর্স নিয়ে এই সম্পর্কের উত্তরগুলো আমরা হাফিজ সাহেবের কাছ থেকে জেনে নেব। সো স্যার, আপনার যদি কিছু বলা থাকে বাংলাদেশের ডিভোর্স। থ্যাংক ইউ ভিউয়ার্স। আই হোপ যে আপনারা আপনাদের যে কোয়ারিজগুলো আছে এর মধ্যে অনেকগুলোই আপনারা পেয়েছেন, জানতে পেরেছেন, আনসার জানতে পেরেছেন। তারপরেও যদি কোনো কোয়ারি থাকে প্লিজ লেট আস নো। আর থ্যাংক ইউ তাহমিদ।